সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় করোনা খোলা বন্ধ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জহিরুল ইসলাম লিটন, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল, এবং তৌফিক এহসান, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি। দর্শক, আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে 13 জন সহ মৃত্যু প্রায় 200, নতুন শনাক্ত 700-র বেশি, আক্রান্ত ছাড়ালো 12,000। ঢাকা বিশ্ববিদ্যালয়েও নমুনা পরীক্ষা শুরু। 1 মাস পর মসজিদগুলোতে শুরু হলো জামাতে নামাজ আদায়, শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিলেন মুসল্লিরা। 12ই মে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে সহায়তা দেবেন সরকার প্রধান, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাত্র 3 জনকে নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠক। শনিবার থেকে প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি হবে টিসিবির পেঁয়াজ, বললেন বাণিজ্য মন্ত্রী। দেশে মজুদ আছে অন্তত 4 মাসের খাবার, আশঙ্কা নেই সংকটের। এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন জুনে বাংলাদেশে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা ঔষধ প্রশাসনের। 20 মের মধ্যে পাওয়া যাবে রেমডিসিভির। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আলোচনার শিরোনাম করেছি করোনা খোলা বন্ধ। আপনারা জানেন যে শপিং মল খোলা নাকি বন্ধ, সে নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষের দুই ধরনের মন্তব্য। এছাড়াও অন্যান্য দোকানপাট খুলবে কিনা, লকডাউন উঠবে কিনা, মানুষজন চলাচল খোলা থাকবে কিনা নাকি বন্ধ হবে, এসব নিয়ে এখন বলতে পারি যে দুই ধরনের মত আমরা বিভিন্ন মহল থেকে পাচ্ছি। তো এসব বিষয় মাথায় রেখে আমরা আলোচনার শিরোনাম করেছি খোলা বন্ধ। শুরু করতে চাই আলোচনা মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে দিয়ে। মাননীয় মন্ত্রী, শপিং মলগুলো খুলবে 10ই মে থেকে, এরকম একটি ঘোষণা এসেছে। তো তারপর আপনি এর মধ্যে হয়তো জেনেছেন যে কিছু কিছু শপিং মলের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা মার্কেট খুলবেন না। এটি এক ধরনের বক্তব্য। পাশাপাশি আপনি খুব ভালোই জেনে থাকবেন, সেটি হচ্ছে যে একেবারেই যে এই সাধারণ ছুটি বা মানুষের চলাচল যেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, এগুলো আরও শিথিল করা হবে কিনা, এটি নিয়েও কথাবার্তা হচ্ছে। যারা হয়তো একটু উচ্চবিত্তের কিংবা যাদের হয়তো একটু আর্থিক সঙ্গতি ভালো, তারা হয়তো বন্ধ রাখার দিকেই বলছেন। আবার যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, তারা হয়তো বলছেন যে কাজকর্ম করতে হবে, সেই প্রায় দীর্ঘদিনের ছুটিতে তারাও নানান সংকটের কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে জীবন এবং জীবিকা, এই দুটির মধ্যে যে সমন্বয় করা, সেটিই এখন প্রশ্ন। তো সরকারের একজন পরিকল্পনা মন্ত্রী হিসাবে আপনার কাছে জানতে চাই, এই জীবন এবং জীবিকার মধ্যে আমরা কিভাবে সমন্বয় করতে পারি, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ রুমেল আপনাকে। সরকারের মন্ত্রী তো ঠিকই, কিন্তু তার চেয়ে আরো বড় পরিচয় যেটা আমি মনে করি একজন নাগরিক এবং বয়োজ্যেষ্ঠ নাগরিক অবশ্যই, এবং এইটাকে সে আলোকে আমি কথাগুলো বলবো। এখন এই যে অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, যে কোনো ব্যক্তির সিদ্ধান্তের জন্য এই অবস্থা, যেখানে হাজার হাজার বিকল্প সামনে আছেন, হাজার হাজার অনুষঙ্গিক বিষয় আছে বিবেচনার জন্য। তবে সবকিছুকে অ্যাভারেজ করে কেন্দ্রে নিয়ে এসে আপনাকে একটা রাস্তা চুজ করতে হচ্ছে। আমাদের যিনি প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধান নির্বাহী, তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, এবং সেখানে অবশ্যই আমরাও তার সঙ্গে এই টিমে আছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বোধহয় দুটা বিকল্প সামনে। একটা চরম একটা আমাদের অর্থনৈতিক কোলাপস, যদি অ্যাবসলিউট ভাবে লকডাউন আরো দীর্ঘদিন কন্টিনিউ করে, তাহলে এই অর্থনৈতিক কোলাপস যেটা হওয়ার সম্ভাবনা আমি দেখি আমার ক্ষুদ্র বিচারে, এটার থেকে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা আমাদের ইকোনমিতে নেই বলে আমি মনে করি, এবং খুশি সেটা হবেও না। সেই একটা ভয়ঙ্কর একটা অল্টারনেটিভ। একটা অল্টারনেটিভ হচ্ছে যে ছেড়ে দিলে পরে যদি আমরা একদম লাগাম ছাড়া হয়ে যায় এবং ইনফেকশনটা যদি ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে, লাইকলি ছড়াবে কিন্তু ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে মানে একদম সীমাহীন ভাবে, তাহলে যে কি হতে পারে মৃত্যুর হিসাবে, সেটা একটা ভয়ঙ্কর বিকল্প। তবে দুটার মধ্যে আমি এখনো একজন নাগরিক হিসাবে বাংলাদেশের, আমি মনে করি যে আমাদেরকে চুজ করতে হচ্ছে খোলার পক্ষেই। আমি আমার ব্যক্তিগতভাবে বলে ফেলি, এখানে নিজেই আমি প্রথম থেকেই কিন্তু আমি এক ধরনের সুইডিশ মডেলটার পক্ষে ছিলাম, যদিও এর কোনো মিল নাই, সুইডেনের আমাদের দেশে অত বেশি মিল নাই, বাট মডেল হিসাবে সুইডেন, আইসল্যান্ড, এইগুলা তারা কিন্তু পুরোপুরি লকডাউনে যায়নি। তারা কিছু সীমিত সিলেক্টিভ বয়স রিলেটেড, এরিয়া রিলেটেড কিছু রেস্ট্রিকশন করেছিল।
সুইডেন তো স্কুলে বন্ধ করে না, ইভেন বাচ্চাদের স্কুল থেকে শুরু করে কোনো স্কুল কোথাও হাত দেয় না। যাই হোক, এটা কোনো মডেল আদর্শ নয়, এটা নানা দেশে নানাভাবে আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কিছু আছে, এগুলো আমাদের বিবেচনা রাখতে হয়েছে। তো আমি মনে করি যে আমার দীর্ঘদিন, আরো দীর্ঘদিন আনসার্টেন, নোবডি ক্যান সে যে আমরা 3 সপ্তাহ পরে পারবো, 4 সপ্তাহ পরে সম্পূর্ণ নিরাময় হয়ে যাব, কেউ বলতে পারছে না। সেক্ষেত্রে আমরা একটা আনসার্টেনটির মধ্যে আমাদের এই উঠতি অর্থনীতি যেখানে আমাদের দিন আনে দিন খায় মানুষের সংখ্যা প্রচুর এখন, বাট দে ভেরি হাইলি অ্যাক্টিভ ইকোনমিক এজেন্টস, তারা রোজ আনে রোজ খায় এবং জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। এদেরকে বাইরে ফেলে রেখে আর বেশি দিন থাকার আমি পক্ষে নয়, তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। রিস্ক আছে, সেই রিস্কটাকে কন্ট্রোল করতে কিভাবে করব? আমাদের সামনে, বিশ্বের সামনে যে রাস্তাটা, সেখানে হচ্ছে হাইজিন, সুরক্ষা। আমি মনে করি আমরা ব্যক্তিগত পর্যায়ে, আপনি, আমি, আমার বাসায় আমার স্ত্রী, আমার সন্তানেরা যারা সচেতন, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের একটা কি বলবো অবস্থানে যেতে হবে যে আমাকে আমি সুরক্ষা দিব। এটা মুখোশ দিয়ে হোক, হাত ধুয়ে হোক, পরিচ্ছন্নতার মাধ্যমে, সাবধানে, অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, অপ্রয়োজনীয় মিলমিশ না করা, কিন্তু প্রয়োজনীয় মিলমিশ বিজনেসের জন্য, কাজের জন্য, ইত্যাদির জন্য, সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমি সেইভাবে আমি মনে করি যে আমরা সচেতন, যদি আমরা নিজেদের সম্বন্ধে সচেতন হয়ে নিজেকে আমরা একটু আগে রাখি, তাহলে বোধ হয় যে রিস্ক নেওয়ার মতো অবস্থা আমাদের আছে। কারণ আমি প্রথমে যেটা বলছিলাম, আমি খোলার পক্ষে এই সেন্সে যে আমাদের যে অর্থনীতির যে ক্ষতিটা হবে বন্ধ করলে এটা আমরা পুষিয়ে উঠতে পারবো বলে মনে হয় না। এবং আমরা যে আমাদের মানুষের পরিশ্রমের ফলে, আমাদের নেতৃত্বের একাগ্র কাজের ফলে বিগত 10 বছরে যে পরিবর্তনটা এসেছিল ইন্টারনালি, এটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া মানে জীবিকা ঝুঁকির মধ্যে পড়া, শুধু জীবিকা ঝুঁকির মধ্যে নয়, আমাদের ইতিহাসে, আমাদের জীবনে প্রথমবারের মতো একটি একটি গণ্যমান্য রাষ্ট্র হওয়ার মতো সুবিধা আমাদের সামনে এসেছিল। এইটা আমাদেরকে এইটা হুমকির মুখে পড়তো। সুতরাং অল সেইড এন্ড ডান হিসাব নিকাশ করে রুমেল, আমি মনে করি যে আমাদেরকে এই ঝুঁকি নিতে হবে। বিটুইন দ্য টু ইভিলস, লেসার ইভিলের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ও সেদিকে আমরা এগিয়ে যাবো বলে মনে করি। জি, মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আবার আপনার কাছে আসবো, একটু যুক্ত হতে চাই তৌফিক এহসানের সঙ্গে। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি। জনাব তৌফিক এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে মার্কেটগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত হলো যে 10ই মে থেকে খুলবে, আজকেও বাণিজ্যমন্ত্রী ব্যাপারে কথা বলেছেন। এরই মধ্যে আপনি জেনেছেন বা আপনারা সিদ্ধান্ত আমরা পেয়েছি যে বেশ কিছু মার্কেট কর্তৃপক্ষ তারা বলেছেন যে তারা খুলবেন না। সবচেয়ে জুয়েলার্স সমিতি তারাও বলেছে তারা খুলবেন না। বাণিজ্যমন্ত্রী আজকে জানিয়েছেন যে মালিক সমিতিগুলোর আবেদনের প্রেক্ষিতে খোলার সিদ্ধান্ত হয়েছে। এখন কেউ যদি খুলতে না চান তাহলে সেটি তাদের সিদ্ধান্ত। তো সবকিছু মিলিয়ে এই যে খোলা এবং বন্ধ, খোলার সিদ্ধান্ত যখন হলো তখন আমরা দেখছি যে অনেকেই বলছেন যে খুলবেন না। তা আসলে বিষয়টি আমরা কিভাবে সমন্বয় করতে পারি, জনাব তৌফিক এহসান? আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে সারা বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়। দেশকে রক্ষা করতে হবে স্বাস্থ্য নীতিমালা রক্ষা করে, তেমনি আমরা যদি বেঁচে থাকি আমরা ব্যবসা করতে পারব। অল্প পরিসরে, সীমিত আকারে, ঢাকার সাথে বাইরের জেলাগুলির সাথে যোগাযোগ নেই, কোনো সেলসম্যান মালিক কেউ আসতে পারবে না। ঢাকার মধ্যে যারা যারা আছেন শুধু তারাই অল্প পরিসরে বাণিজ্য বিতান, মার্কেট এবং দোকান খুলতে পারবে। কেউ যদি মনে করেন যে আমি ব্যবসা প্রতিষ্ঠান খুলবো না, ওইটা তার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে কারো কোনো বলার কিছু নেই। আপনি লক্ষ্য করে দেখেছেন যে দীর্ঘ মাস মানুষ খেটে খাওয়া যারা, তাদের সাপোর্ট দেওয়ার লক্ষ্যে কর্মচারী বেতন, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক যে ব্যয়ভারগুলো রয়েছে ব্যাংক খাত থেকে শুরু করে, এগুলি সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, একমাত্র সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব সরকারের প্রধান, ব্যবসায়ীদের আমাদের অভিভাবক, উনি একটি প্রণোদন ঘোষণা করেছেন এফবিসিসিআর মাধ্যমে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে 20,000 কোটি টাকা 2 ভাগে বিভক্ত হয়েছে কুটির শিল্প এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য, এবং অন্যান্য খাত রয়েছে এখানে। এই খাতটা যদি পূরণ হয় তাহলে ব্যবসায়ীরা কিছু লাঘব হবে, তার পাশাপাশি কর্মচারীরাও কিছু লাঘব হবে। কারণ এই অর্থ
ব্যবসায়ীদের হাতে আসলে কর্মচারীদের বকেয়া টাকাগুলি পরিশোধ করতে পারবে, সার্ভিস চার্জ পরিশোধ করতে পারবে, দোকান ভাড়া, ঘর ভাড়া, আনুষঙ্গিক যে ব্যয় ভার রয়েছে, স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য বিধান যেগুলি রয়েছে সেগুলি পূরণ করতে পারবে। করোনার আতঙ্কে এবারে ঘর থেকে বের হবে না তার সিংহাংশ লোক ঘরে থাকবে। দ্বিতীয়ত, মানুষের হাতের মধ্যে কিন্তু টানা পোড়া রয়েছে অর্থনৈতিক দিক। সেদিকে খুব একটা বড় সরে যে জি ধন্যবাদ তৌফিক ইহসান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আবার আপনার কাছে ফিরবো। একটু যুক্ত হতে চাই জহিরুল ইসলাম লিটনের সঙ্গে, তিনি একজন চিকিৎসক। জনাব জহিরুল ইসলাম লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছি আপনারা যারা চিকিৎসক তারা হচ্ছেন একেবারেই সম্মুখ সমরের যোদ্ধা, ফ্রন্টলাইনার্স। এছাড়াও আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রয়েছেন গণমাধ্যম কর্মীরাও। তো এদের মধ্যে আমরা দেখেছি যে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বেশি উল্লেখযোগ্য সংখ্যক আক্রান্ত হয়েছে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন, গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হয়েছে। তো বলা হচ্ছে যে তাদের জন্য কোনো নির্দিষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত নেই। তো এই বিষয়টি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? জহিরুল ইসলাম লিটন। জি ধন্যবাদ আপনাকে। আমার প্রথম কথা হলো যেটা আজকে যে আপনার কথা দিয়ে শুরু করি, যে ফ্রন্টলাইনার যোদ্ধা যারা চিকিৎসক, যারা সাংবাদিক, যারা পুলিশ, যারা তাদের কিন্তু আক্রান্তের হার বেশি এবং মৃত্যুর হারটাও কিন্তু এখন পর্যন্ত ডাক্তারদের মধ্যে বেশ কিছুজন মারা গেছেন, সাংবাদিকও মারা গিয়েছেন, পুলিশ বেশ কয়েকজন মারা গিয়েছেন। এখন এটা কেন হচ্ছে, মানে এই কারণটা কি আমাদের সেটা ট্রেস করা উচিত। যে এটা কি আমাদের যে আমরা কন্ট্যাক্টে যাচ্ছি, অবশ্যই আমরা কন্ট্যাক্টে যাচ্ছি, তো কেন, এবং সেখানে সুরক্ষার অভাব। এটাই বলবো প্রথম, যে সুরক্ষার অভাবটা কথাটা বলতে গেলে এখানে বলতে হবে যে যদি আমি আমার দিক থেকে বলি, একজন চিকিৎসকের সুরক্ষার জন্য যে তাকে আমরা প্রথম থেকে পিপি বলেছি, ঠিক আছে পিপি আছে, আমাদের পিপি আছে, গ্লাভস আছে, মাস্ক আছে, সবই আছে। কিন্তু আমাদের যে মাস্কটা থাকা উচিত, সেই মাস্কটা যদি কোভিড ডেজিগনেটেড হসপিটালে যদি কোনো চিকিৎসক কাজ করেন, তাকে বা কোভিড সাসপেক্টেড পেশেন্টও যদি কেউ দেখেন, এখন তো আমি প্রত্যেকটা পেশেন্টকে সাসপেক্টেড পেশেন্ট হিসাবে ধরে নিব, তো ধরে যদি নেই সেক্ষেত্রে কিন্তু আমার N95 মাস্ক লাগবে। এবং এইটা যদি এসিউরেন্স না হয়, কারণ একমাত্র N95 মাস্কটাই আমরা 95% আপনার এয়ারবোর্ন পার্টিকেলকে ফিল্টার করতে পারে। এবং এই N95 মাস্ক যতদিন পর্যন্ত কোনো চিকিৎসক সবাই না পড়বেন, ততদিন পর্যন্ত আমি মনে করি যে এটা একটা লেকিংস থেকেই যাবে, কোনো না কোনো ভাবে এই আক্রান্ত হবেনি। এটা একটা ব্যাপার। আর যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের ক্ষেত্রে একই কথা বলবো, তাদেরও সেই সুরক্ষার অভাব, বা তারা যে রাস্তায় থাকছেন তারাও কিন্তু ঠিক একইভাবে সেভাবে কন্টামিনেটেড হচ্ছেন। সেটা একজনের কাছ থেকে আরেকজন, কারণ এখন কমিউনিটি ট্রান্সমিশনটা এভাবে ছড়িয়ে গেছে যে কে কোথা থেকে কোত্থেকে আসছে আমরা কিন্তু সেই ফোকাস পয়েন্টটা বের করতে পারি না এখন আর, যে কে আক্রান্ত বা কে সাসপেক্টেড আমরা কিন্তু বুঝতে পারছি না। যার জন্য কিন্তু আক্রান্তের হারটা এই শ্রেণীর লোকজন যারা একদম যুদ্ধে প্রথম সারিতে আছে, সাংবাদিক, আমরা, আপনারা, এই জন্য বেশি হচ্ছে। এখন আমার কথা হলো যেটা, যে আমি N95 সম্পর্কে একটু কথাগুলো বলতে চাই, সেটা জানানো দরকার যে N95টা কেন দরকার, বা N95 নিয়ে অনেক কিছু হয়েছে। N95টা যেটা ছিল সেটা একটা পলিপ্রোপাইলিন, একটা ফেব্রিক বা ম্যাশ, এবং এটা কিন্তু পাওয়াটা খুব একটা টাফ কিছু না, খুব কস্টলিও না। এবং এটা ইচ্ছা করলে এখন এই ইমার্জেন্সি সময় বলছে যে N95 মাস্ক 5 টাইমস পর্যন্ত ইউজ করা যাবে ইচ্ছে করলে, এবং সেটা বলাচ্ছে কিভাবে, সেটা ডিসইনফেক্টিং করা যাবে হাইড্রোজেন পারঅক্সাইড নিবুলাইজ করে। আমাদের সুযোগ কিন্তু দিয়েছে, কিন্তু নিজেই সুযোগ বের করে দিয়েছে যে আপনারা N95 ইউজ করুন, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এটা একটা কারণ। আর এখন যেটা আপনি পরবর্তীতে যে লকডাউনের কথাটা আসছেন, একটা লকডাউন থেকে আমি অবাক হয়ে যাচ্ছি যে লকডাউন থেকে যদি আমাদের সরতে হয়, আমার কথা হলো যে লকডাউনের কিছু শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে, বা ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের মানতেই হবে। ক্রাইটেরিয়া না মেনে যদি আমি লকডাউনে যাই, হ্যাঁ, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা অবশ্যই ভাবতে হবে, সেটা আমার যেরকম ভাবার কথা, ঠিক যিনি আপনি সামনে বসেছেন তারও ভাবার কথা, যিনি ব্যবসা তাকেও ভাবতে হবে। কিন্তু
আমার কথা হলো যেটা, যদি একটা লকডাউন উইথড্র করতে হয়, আমার কিন্তু ভাবতে হবে যে এটা পাল্টা আমাকে কতটুকু ফেরত দেবে, রিসার্চ হতে পারে এগেইন, যে কতটুকু আমার, এখনো কিন্তু আমরা স্পাইকে যাইনি, এখন আমাদের 700-800 কেস এভরিডে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করছি কত? ইনভেস্টিগেশন কিন্তু আমরা বাড়াই নাই, আমরা ইনভেস্টিগেশন বাড়াইনি। আমরা এটা করতে হলে আমাদের কয়টা জিনিস একদম লাগবে, সেটা হলো 1 নম্বর সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা আমরা এখনো পর্যন্ত কিন্তু ব্যর্থ কেন? যে আমরা যারা শ্রমিক, যারা মাঠে কাজ করে, আমাদের নিম্নবিত্ত শ্রেণী, তারা কিন্তু এক রুমে 10 থেকে 15 জন ব্যক্তি একসাথে থাকছেন, তারা চাইলেও পাচ্ছেন না। বা আজকে পুলিশ ব্যারাকে যে তারা একসাথে অনেকজন থাকছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না একটা শ্রেণীর মধ্যে। তারপর আমাদের আরেকটা জিনিস, যেটা একটা দেশের মধ্যে লকডাউন উইথড্র হতে হলে 4টা পয়েন্ট মাস্ট মানতে হবে, সেটা হলো ডিটেক্ট, আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট। এই যে 4টা জিনিস, ডিটেক্ট, আইসোলেশন, টেস্ট অ্যান্ড ট্রিটমেন্ট, এই 4টা জিনিসের এবিলিটি যখন থাকবে, তখনই তাকে বলা হচ্ছে যে আপনি গ্র্যাজুয়ালি লকডাউন থেকে উইথড্র করতে পারেন। এবং সেই টেস্টটা আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে মনে করছি যে প্রতিদিন যদি 20,000 টেস্ট করতে পারি, তাহলেও আমাদের কিছুটা সহনীয় ক্ষমতার মধ্যে যায় বলে মনে করি। এখন এই মুহূর্তে যদি আমরা এখানে খুলি দেই, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বড় একটা অংশ কিন্তু এক ঘরের মধ্যে অবস্থান করে, কিছুতে কিন্তু আমরা সে লকডাউন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারছি না। সো আজকে দোকান খুলে দিল আর আমরা 2 মাইলের মধ্যে আমরা গেলাম, এটা কিন্তু কোনোভাবে মেনটেন করতে পারবো না। জি, ধন্যবাদ জহিরুল ইসলাম লিটন, আমাদের সঙ্গে থাকবেন। আবার আসবো, একটু যুক্ত হতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে খুলে দেওয়ার পক্ষে আপনি, কিন্তু একজন চিকিৎসক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি বলছেন যে আমাদের যে এখন সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউন যেটি চলছে, সেই জায়গাটিতেই আমরা এখনো পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব সেটি খুব বেশি নিশ্চিত করতে পারিনি, এমনটাই চিত্র। তো এই পর্যায়ে এসে খুলে দিলে সেটি আমরা সামাল দিতে পারবো কিনা, কিংবা করোনা আমাদেরকে পাল্টা কতটুকু ফেরত দেবে, কতটুকু আঘাত করবে, সে বিষয়টাও ভাববার রয়েছে চিকিৎসক মনে করছেন। মাননীয় মন্ত্রী, অবশ্যই প্রচন্ড যুক্তি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি জানেনও ভালো, যেহেতু একজন চিকিৎসক। তো আমি তো প্রথমেই বলছিলাম যে আমাদেরকে একটা খুব ক্যালকুলেটেড ঝুঁকির মধ্যে যেতে হচ্ছে, এবং না গিয়ে পারছি না। কেন বলছিও নানাভাবে, আবার রিপিট করার ঠিক হবে কিনা জানি না। শুনেন, আমরা তো একটা গ্লোবাল সমাজে বাস করি, রোগটাও গ্লোবাল, কেউ এর থেকে মুক্ত নয়। এখন এখানে আমরা বেচা বিক্রি করি, যাদের সঙ্গে ব্যবসা করি আমাদের জীবিকার জন্য, তারা খুলছে, তারা খুলে এখন তারা বাজারে বেরোবে তাদের কেনাকাটা করার জন্য। আমরা সেখানে বিক্রেতা ছিলাম। এখন যদি আমি আমার ঘর না খুলি, আমি ঝাঁপ ফেলে বসে থাকি, সে অন্য দোকানে অন্যখানে চলে যাবে এবং অন্যান্য জায়গায় ইজিং আপ হচ্ছে। গোটা গ্লোবাল সিচুয়েশনটা যদি আপনি ওয়াচ করেন, এমনকি আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত অত্যন্ত সিরিয়াসলি লকডাউন করেছিল, তারাও ইজ আপ করেছে টু এ ডিগ্রি, মানে ইদানিং। আমাদের পূর্ব দিগন্তে তো প্রায় সবাই অনেক রিল্যাক্সড অবস্থার মধ্যে আছে, যেমন চায়না বা আপনি ধরুন মালয়েশিয়া, এগুলা। সুতরাং আমরা নিজেরা বিচ্ছিন্নভাবে আমাদের এই ছোট ইকোনমি নিয়ে, ছোট গায়ে ছোট নয়, গভীরতা ছোট এখন আমি মনে করি, সেটাকে নিয়ে আমরা যদি মনে করি যে না আমরা করবো না, আমাদেরকে হিসাব নিকাশ করে, আমি তো বলছি, আবারও বলছি বিনীতভাবে, আমরা ঝুঁকির মধ্যে আছি। এই ঝুঁকির থেকে বিকল্প নাই, আমার বিকল্প একটাই আছে, যে সব বন্ধ করে বসে থাকবো। করোনাও আমাদেরকে there is no guarantee, আমি যদি কালকে থেকে কমপ্লিটলি লক ইন করে এভরিথিং, আমি পরশু পুরোপুরি মুক্ত হয়ে যাব এই যন্ত্রণা থেকে, তারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটা আলো আর আলোর মতো, গ্রামে বিলাঞ্চলে বাস করি, আলো এখানে দেখা যায়, ওখানে দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় রাত্রেবেলা। এই রোগ, এই শত্রুকে আমরা ধরতে পারছি না, আমরা কোনো উন্নত দেশও পারছে না। সুতরাং এইটাকে সঙ্গে নিয়ে আর কিছুদিন বাস করতে হবে আমাদেরকে। আমরা মনে করি, আমার মতো সাধারণ লোক যারা, আমরা মনে করি ইয়েস, মেডিকেল হেল্প, N95, টেস্টিং, যে ওষুধ, সবই প্রয়োজন। তো আমি মনে করি আমাদের জন্য কেন, উন্নত দেশের জন্য প্রাথমিক দায়িত্বটা এই রোগ আমাদেরকে শিখিয়েছে, বিশ্বের মানুষকে, যে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি, আমাদের প্রাথমিকভাবে ইন্ডিভিজুয়ালি আমাদের যত্নার্থে নিজেদের হাতে নিতে হবে, এবং সে তারপরে সামাজিকভাবে নিতে হবে। মাননীয় মন্ত্রী, একটি ধন্যবাদ আপনাকে, একটি প্রশ্ন রাখতে চাই। আপনি যেটি বলছিলেন যে অনেক দেশের উদাহরণ দিয়েছেন, তারাও আস্তে আস্তে লকডাউন শিথিল করে খোলার দিকেই যাচ্ছে, তাহলে কি ব্যাপারটা কি এরকম
যে আমার মাঝারি মানের অর্থনীতি দিয়ে আমি অন্যরা খুলছে বলেই আমিও খোলার দিকেই যাব, আমার দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন? ব্যাপারটা কি এরকম ভাবছেন আপনি? আমি তাই বলছিলাম যে হ্যাঁ, আমরা তো মাল বিক্রি করে এই বাজারে আমরা আছি, বিশ্ব বাজারে, এবং যা কিছু আয় আমরা গত কয়েক বছর করেছি আমাদের এখানে, আমরা এই বিক্রি টিক্রি করেই করেছি পশ্চিম দিকে। সুতরাং ওরা যেখানে খুলছে, ওরাও তো ওদের জীবন মানকে ধরে রাখতে হবে, তারা উঠে উঠে দাঁড়াতে হবে। তাদের প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু তারা ঝুঁকি নিচ্ছে হিসাব করে। এখন তারা বাজারে বেরোবে, তাদের নাগরিকদের জন্য তারা খাবার জোগাড় করতে হবে, কাপড় জোগাড় করতে হবে, ওষুধ জোগাড় করতে হবে, বিভিন্ন জিনিস। আমরা ওই বাজারে আমাদের একটা অংশ ছিল। এটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, আমার দোকানে যদি আজকে আমার খদ্দের এসে দেখে যা বন্ধ ফিরে যায়, কালকে আর আমাদের নাও আসতে পারে। সুতরাং আমরা কি এই ঝুঁকিতে যাওয়া ঠিক হবে? বরঞ্চ ওই ঝুঁকি যে কিছু রোগ হবে, আমরা লেটাস সবাই মিলে, আমরা দেশবাসী, আমরা আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেকে কাট আউট করে ফেলি। কাট আউট মানে অপ্রয়োজনীয় একটা কদমও আমার ঘরের উঠানে আমি ফেলবো না, কিন্তু প্রয়োজনে আমি মাইলও দৌড়াবো। প্রয়োজন যদি হয় আমি 10 মাইলও যাব যদি আমার প্রয়োজন হয়, কিন্তু অপ্রয়োজনীয় একটা কদম ফেলবো না। এবং আমরা পরিচ্ছন্নতা, হাত ধোয়া, প্রাইমারি জিনিস যেটা প্রথম থেকে বলে আসছে, ওয়াশ ওয়াশ ওয়াশ, টেস্ট টেস্ট টেস্ট, এইগুলো যদি আমরা রিলিজিয়াসলি করি, সিরিয়াসলি করি, তাহলে বোধহয় আমরা মাত্রাটা কমিয়ে আনতে পারবো। আমি বললাম তো, এটি যে ঝুঁকি, আমরা ঝুঁকির মধ্যে আছি, অবশ্যই ঝুঁকির মধ্যে আছি, প্রশ্ন ওঠে না। তবে এই ঝুঁকি না নিয়ে আমাদের কোনো বিকল্প নাই। বিকল্প একটাই আছে, আমরা বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, তাহলে আমাদের জীবিকা চিরদিনের জন্য একটা ঝুঁকির মুখে পড়বে। সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আবারও আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, তিনি আইডিসিআর এর উপদেষ্টা। মুশতাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আজকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এরকম যে খোলা নাকি বন্ধ বা খোলা বন্ধ এরকম কথা হচ্ছে শপিং মল সহ ইত্যাদি নানা ক্ষেত্র। তো চিকিৎসক বলছেন যে খোলার ক্ষেত্রে আমাদের ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়েই খুলতে হবে। আর সরকারের একজন মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, সেই মন্ত্রী তিনি বলছেন যে যেহেতু আমরা আসলে পৃথিবীটি একটা এখন গ্লোবাল ভিলেজ, আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না, অর্থনৈতিক দিক বিবেচনায় নিয়ে হলেও আমাদেরকে খোলার দিকেই যেতে হবে। মুশতাক ভাই। জি, মুশতাক ভাইয়ের সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি, হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা যেতে চাই তৌফিক এহসানের সঙ্গে, তিনি দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি। তৌফিক ভাই, আমরা এর আগের আলোচনায় আপনার সঙ্গে কথা বলছিলাম, তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জেনেছি অন্য আলোচকদের কাছ থেকে, আমাদের চিকিৎসকরা বলছেন যে ঝুঁকির বিষয়টি বিবেচনা নিয়েই আমাদেরকে খোলার দিকে যেতে হবে। আর মাননীয় মন্ত্রী বলছেন যেহেতু সারা পৃথিবী এখন একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ টিকতে পারবেন না, সে কারণে যেহেতু অন্যান্য দেশগুলো মোটামুটি খোলার দিকেই যাচ্ছে, আমাদের অর্থনীতিকে বাঁচাতে গেলে এখন আমাদেরও সেদিকেই নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তৌফিক এহসান, আপনি লক্ষ্য করে দেখেছেন সারা বিশ্বের বিভিন্ন শহরগুলোতে এবং পার্শ্ববর্তী দেশে আপনার কিছুতে স্থিরশীল করা হয়েছে এবং বড় বড় মল বাণিজ্য বিতানগুলো খোলা হয়েছে। দেশের চলন্ত অর্থনৈতিক চাকা হঠাৎ করে স্থিরতা অর্জন করেছে। এটাকে না চালাতে গেলে ভয়াবহ অবস্থায় অর্থনৈতিক একটা বিপর্যয় পৌঁছতে হবে। তাই ক্ষুদ্র পরিসরে বলতে হয় যে এই 10 থেকে অল্প কয়েকদিনে ক্ষুদ্র পরিষদে দোকানপাটগুলি খোলার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্ব মার্কেট অ্যাসোসিয়েশন, প্রতিটি মার্কেটে একটি করে স্টেটিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা সর্বক্ষণ মনিটরিং করবেন স্বাস্থ্য নীতিমালা। কারণ পৃথিবীতে বাস করতে হলে আমাদেরকে কিন্তু একটা সময় আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থানে আসতে হবে। আজকে শাটার, দোকানপাট সমস্ত কিছু বন্ধ, এবং বন্ধ অবস্থায় বিভিন্ন প্রকারের মালামাল কিন্তু দোকানের মধ্যে রয়েছে। রাবার, প্লাস্টিক, কাপড়, জুতা, জামা, নানা কম্পিউটার, এক্সেসরিজ আইটেম, এগুলো নষ্ট হওয়ার মতো একটা উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এগুলি শাটারগুলো খুলতে হবে, আলো বাতাস দিতে হবে, নইলে একটা পুঁজি হারিয়েছে আবার আরেকটা ব্যবসায়ীরা পুঁজি হারাতে যাবে। পাশাপাশি দারিদ্র উন্মোচনের লক্ষ্যে যে লক্ষ্যমাত্রায় সরকার চিন্তা ভাবনা করে অল্প পরিসরে একটা অল্প সময়ের জন্য দিয়েছে, ঈদের পরে কিন্তু দীর্ঘ সময় একটি ছুটি আছে এবং এর মধ্যে সরকার আবার চিন্তা ভাবনা করতে পারবে যে কোন পথে এগোনো যাবে।
এবং সরকার অল্প সময়ের জন্য দিয়েছে। এখানে গার্মেন্টস খোলা রয়েছে, ট্রেন চলাচলের একটা পদক্ষেপ, নামাজ পড়ার জন্য একটা বিধিমালা বেঁধে দিয়েছেন, কলকারখানা মিনি ফ্যাক্টরিগুলি চলাচলের অবস্থান দিয়েছেন। এখানে আমার নিজেকে আমি আগে ভালোবাসতে হবে, তারপরে আমার পরিবার পরিজন রয়েছে। আমি যদি আপনি টেলিফোনটাও রাখেন, সরাসরি পাচ্ছি, কারণ যদি বন্ধ হয়ে যায় টেলিফোনটা ব্যাকআপ রাখেন। তৌফিক এহসান, আমরা শুনছি, আপনি বলুন। স্বাস্থ্য অধিদপ্তরের যে সার্কুলার রয়েছে এগুলো মানার, জি বলুন আপনি, আমরা শুনছি। হ্যালো, জি তৌফিক ভাই, আপনি বলুন, আমরা শুনছি আপনার কথা। স্বাস্থ্য নীতিমালা মানার জন্য সরকারিভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি থানা থেকে প্রতিটি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা মত বিনিময় করছে। ব্যবসায়ীরা যদি এখন থেকে প্র্যাকটিসে না নামে আগামী ভবিষ্যতে খুব বড় ধরনের ভয়াবহ অবস্থা ধারণ করবে। তাই অল্প দিনের মধ্যে কেউ যেন কোনো প্রকার নিজে দায়িত্ব কাঁধে নিয়ে দুর্যোগ না টেনে আনে, তার জন্য বারবার আমরা তাগিদ দিচ্ছি। অত্যন্ত পক্ষে যে করেই হোক দূরত্ব, ডিস্টেন্স বজায় রেখে চলাফেরার জন্য আমরা প্রতিটি মার্কেটে এবং শপিং মলে বলেছি। এবং ফুটপাতে বসার যে অবস্থা এখন তড়িঘড়ি শুরু হয়েছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা তদারকি করছে। আমরা মনে করি আজকে যে অবস্থায় আমরা ঘর থেকে বেরিয়ে শপিং এ যাব, কিন্তু শপিং এ আসার মতো খুব একটা বড় পরিসর নেই, কারণ মানুষের হাতে অর্থ সংকট রয়েছে, পাশাপাশি এই ভাইরাসকে সবাই ভয় পেয়ে আতঙ্কে ঘরে থাকারই একটা পরিকল্পনা রয়েছে। তাই সীমিত পরিসরের লোক সংখ্যা আসবে। যদি কোনো মার্কেটে অর্থাৎ সীমিত পরিসরে খোলারও পক্ষে আপনি। ধন্যবাদ তৌফিক এহসান, আমাদের সঙ্গে থাকবেন। একটু যুক্ত হতে চাই ডাক্তার মুশতাক হোসেনের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে আছেন। মুশতাক ভাই, আমরা আলোচনা করছিলাম যে জীবন এবং জীবিকা দুটির সমন্বয় কিভাবে আমরা করতে পারি। আমাদের এতক্ষণের আলোচনায় যেটি উঠে এসেছে, আরেকজন চিকিৎসক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি বলছেন যে খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কতটুকু সেটি বিবেচনায় নিয়েই তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে যেহেতু সারা বিশ্ব এখন একে অপরের পরিপূরক, গ্লোবাল ভিলেজ, সুতরাং আমার অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে হলে এই মুহূর্তেই ঝুঁকি আছে জেনেও আমাকে খোলার দিকেই নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন। আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কি মন্তব্য করবেন জনাব মুশতাক ভাই? ধন্যবাদ। আমি সবার আলোচনা শুনতে পারিনি, কিন্তু যেটা আমি শেষ পর্যন্ত যেটা শুনলাম, আমি মাননীয় মন্ত্রীর কিছু বক্তব্য আমি শুনেছি। আমি পরিষ্কার বলতে চাচ্ছি যে অবশ্যই লকডাউন ধাপে ধাপে কমাতে হবে, কিন্তু সেটার সময় এখন না। আমরা মাত্র দেখছি সংক্রমণটা ধীরে ধীরে বাড়ছে, প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে। আমরা এখন যদি লকডাউন শিথিল করার কথা বলি, এটা হবে আত্মঘাতী। আমরা এখনো পর্যন্ত দেখছি যে সংক্রমণ, সেই সংক্রমণটা হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে সব জায়গায়, আমাদের হাজার হাজার ক্লাস্টার, যেখানে সংক্রমণটা উঠছে আবার বাড়ছে, উঠছে এবং বাড়ছে। যেমন ঢাকা শহরে টোলারবাগে সংক্রমণটা চলে গেল, ওয়ারিতে আবার হয়েছে, আবার ওয়ারির চলে গেল, আবার মোহাম্মদপুর, ধানমন্ডি, সেসব জায়গায় হচ্ছে। অর্থাৎ যত কমে যাচ্ছে বাড়ছে তত বেশি, কিন্তু এই ক্লাস্টার গুলো হচ্ছে ছোট ছোট। এটাকে নিয়ন্ত্রণ সহজ, ক্ষয়ক্ষতি হয় কম। কিন্তু আপনি যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেন, ঈদের মার্কেটিং এর কথা বলেন, ঈদের মার্কেটিং মানে হাজার হাজার মানুষ পাঞ্জাবি কিনতে বের হবে, তাহলে ঢাকা শহর, গাজীপুর, চট্টগ্রাম, এই সাভার, এখানে হবে কনসেন্ট্রেটেড এপিডেমিক। অর্থাৎ একটা জায়গায় অনেক লোক আক্রান্ত হবে এবং সেখানে ক্ষয়ক্ষতিটা বড় হবে, যেভাবে নিউ ইয়র্ক শহরে হয়েছে, চীনের উহানে হয়েছে, আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে সেটা হওয়ার লক্ষণ দেখা গিয়েছিল, সেটা এখন নিয়ন্ত্রণে আসছে। এখন আমরা যদি বাস কারখানা খুলি, বাস বিচার ছাড়া দোকানপাট খুলি, তাহলে কিন্তু এরকম একটা ঘনীভূত মহামারী, অর্থাৎ এক জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক আক্রান্ত হবে এবং শত শত লোক ক্ষতিগ্রস্ত হবে, তাদের জীবন সংশয় হবে। এই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা যদি আমরা যাই, আমরা যে অর্থনৈতিক যে পুনরুদ্ধারের স্বপ্ন দেখছি আমরা, মাননীয় মন্ত্রী বলছেন ঠিক তার উল্টোটা হবে।
ইটালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধাক্কা কিভাবে সামলাবে জানি না, কিন্তু আমাদের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা সামলানো অনেক কঠিন হবে। আমাদের এই সমস্ত পরিকল্পনা, এই সমস্ত আশা একেবারে দুঃস্বপ্নে পরিণত হবে। কাজেই এই সংক্রমণের হারটা কমে আসার পরে ধাপে ধাপে আমরা করি। এখন কিন্তু আমরা কোন কোন ক্ষেত্রে জরুরি কাজ করতে পারছি, আমরা কোন কোন ক্ষেত্রে জরুরি হাসপাতাল খোলা আছে, গণমাধ্যম খোলা আছে, টেলিভিশন খোলা আছে। এভাবে আমরা ছোট ছোট কোনো প্রতিষ্ঠান খুলতে পারি আমাদের নিয়ম নীতি মেনে। কিন্তু ঈদকে সামনে রেখে আপনি ঢালাওভাবে মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে বলবেন, ঢালাওভাবে সব কারখানা খুলে দেবেন, যে কোনো বিপর্যয় যদি হয়, আমি মনে করি তারা একটা ভুল ধারণায় আছেন। আমাদের দেশের কয়েকজন রোগতত্ত্ববিদ আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলেছেন যে সবচেয়ে বেশি 1000 লোক মারা যেতে পারে। আমি শুনেছি কোনো একটা গণমাধ্যমে একজন সংসদ সদস্য বলেছেন খুব বেশি হলে 1000 লোক মারা যাবে, এত ভয় পাওয়ার কি আছে। আমি বলতে চাই, এই যে প্রেডিকশন করা হচ্ছে, প্রেডিকশন পূর্ব শর্ত হচ্ছে এখন যেভাবে লকডাউন চলছে, সেই লকডাউন যদি বহাল থাকে তাহলে ধীরে ধীরে সংক্রমণ বেড়ে লাখ খানেক লোক সংক্রমিত হবে এবং মারা যাবে 1000। কিন্তু আপনি যদি লকডাউন শিথিল করেন, আজকে যে সংক্রমণের হারটা ধীরে ধীরে বাড়ছে, সেটা হঠাৎ করে রকেটের গতিতে আকাশপানে যাবে। আমরা লক্ষ লক্ষ লোক আক্রান্ত হবে একটা জায়গায়, একটা মহল্লায়, একটা শহরে, একটা শিল্প কারখানায়। আমাদের ক্ষয়ক্ষতি হবে ব্যাপক, ঘূর্ণিঝড়ের মতো। এখন বন্যার পানির মতো আস্তে আস্তে পানি বাড়ছে, আমাদের এলাকা হয়তো ডুবে যাচ্ছে, কিন্তু আমরা বেঁচে থাকতে পারছি। আমরা নৌকায় কিংবা উঁচু উঁচু ঘর বাড়ি বানিয়ে। বন্যায় ক্ষয়ক্ষতি আর ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি অনেক পার্থক্য আছে। ঘূর্ণিঝড়, যেখানে ঘূর্ণিঝড়টা হয় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেই ঘূর্ণিঝড়টাকে হাতে ধরে আনবো, সেটা নিশ্চয়ই চাই না। এখনো সময় আছে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যেভাবে চলছে সেভাবে আমরা চালাই সংক্রমণ, তাহলে নিশ্চয়ই আমরা একে একে আমরা সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড খুলতে পারবো। একটা বিপর্যয় হলে আমরা বহুদিন ধরে আমরা আর এই অর্থনৈতিক কর্মকাণ্ডে যেতে পারবো না। আমরা ঘূর্ণিঝড়ের পর্যায়ক্রমে আমাদের খুঁজে বের করতে হয়, ধ্বংসস্তূপের নিচের থেকে খুঁজে বের করতে হয় আমাদের জিনিস। সেরকম নিউ ইয়র্কের মতো একটা বড় ধরনের যদি আমাদের ক্ষয়ক্ষতি হয় মহামারীতে, আমরা অনেকদিন পিছিয়ে যাব। অন্যান্য দেশের সাথে চলাচল করার প্রশ্নই আসে না। আমাদের অবস্থা হয়ে যাবে ঘূর্ণিঝড় পরবর্তী হাইতির মতো। জি মোশতাক ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসবো। একটু মাননীয় মন্ত্রীকে একটু শুনতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি শুনছিলেন যে ডাক্তার মুশতাক হোসেন যেমনটি বলছিলেন যে এখন বাছবিচার ছাড়া খোলা হবে, আত্মঘাতী সিদ্ধান্ত, এবং তিনি বলছেন যে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার যে কথা আমরা বলছি সেটি বরং আরো ক্ষতি হবে, ক্ষতি পোষাবে না। মাননীয় মন্ত্রী। জি, অত্যন্ত জোরালো বক্তব্য ডাক্তার মুশতাক হোসেনের, এবং তাকে ধন্যবাদ দিচ্ছি বক্তব্যের জন্য। তো আমরা যেটা বারবার বলছি যে এখানে এই যে দু একটা শব্দ ঢালাও ভাবে বাদ বিচার ছাড়া, রুমেন আপনি নিজে বলছেন, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার মতো ক্ষমতাও সরকারেরও নেই। কেন আমি বললাম, আপনি দোকান খুলবেন কি না খুলবেন, এট লাস্ট শেষ বিচারে আপনার সিদ্ধান্ত। এটা সরকার আপনাকে বিজনেস যোগ করে নামাতে পারবে না, যোগ করে বের করতেও পারবে না, সেটা নিয়ম নয়। এইটাকে রেগুলেট করা, এই বর্তমান ভয়ের সামনে বাঘ আছে আমার এই কাছের বাড়ির জঙ্গলে জানি, ওই বাঘকে এড়িয়ে আমাকে যাওয়া একটা কৌশল নির্ধারণ করতে হবে। এই কৌশলটা নির্ধারণ সরকার আমরা শুধু একা করছি না, মানব সমাজের, বিশ্ব সমাজের অন্যান্য দেশ যেভাবে পা টিপে টিপে সন্তর্পণে হিসাব করে গেছে, আমরা কি পারবো না? আমরা কি পা টিপা বা সন্তর্পণে হিসাব করে আমাদের ক্যাপাসিটি নেই? আমরা তো এখনো মনে করি। জি মাননীয় মন্ত্রী, আপনাকে কোন ব্যক্তি পায় না? যদি আমরা বার্তাটা আমাদের নাগরিকদের মধ্যে পৌঁছে দিতে পারি যে এই ভয়ের ব্যাপারটা, এবং যদি তার সেই সচেতনতা থাকে তার নিজেকে সুরক্ষা করার, সেটাই আলটিমেট বিচার, তাই হওয়া উচিত। এছাড়া সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা কোনো মহামারী থেকে কোনো সরকারের পৃথিবীতে আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না। আমরা এখন প্রচুর আমাদের প্রচার হয়েছে, জনগণ জানে। এখন খোলা না খোলা দোকান মালিকের ইচ্ছা। দোকান মালিক মনে করেন খুলবেন না, ফাইন। আর খুললেই যে যার কাছে একটি টাকাও নাই সে ফুটবল খেলা দেখার মতো দৌড়ে গিয়ে বাজারে হাঁটবে, আমরা এটা আশা করি না। এইটা একটা ক্যাপাসিটির প্রশ্ন আছে। আমরা যদি রেগুলেট করি কোন বাজার কোন দিন কোন এলাকায় অথবা কোনভাবে স্ট্যাগার করে, একটা বাজার মালিক সমিতি আছে,
তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করি। শুনুন, প্রশ্ন হলো ড্যামেজ হবে, নো ডাউট, ডক্টর মুস্তাক ইজ অ্যাবসলিউটলি রাইট। ড্যামেজটাকে কন্ট্রোল করতে হবে, ড্যামেজ লিমিটেশন কমিয়ে আনার জন্য চেষ্টা, সেই চেষ্টা মেডিকেল ওয়েতে হবে, ওনারা করবেন, নিরাপত্তা বাহিনীর লোকেরা করবেন নিরাপত্তার পথে। আমরা যারা প্রশাসনের দায়িত্বে এই মুহূর্তে আছি সরকারের, আমাদেরও সরকারের সঙ্গে মিলে এই ড্যামেজটাকে রিডিউস করাই হলো আমাদের মেইন টার্গেট। কারণ ড্যামেজ রিডিউস না করলে ড্যামেজ বাড়বে। আর যদি কমপ্লিটলি আমরা ড্যামেজ এলিমিনেট করে ফেলি, বন্ধ করে দিয়ে, তাহলে আমাদের আমি মনে করি তুলনামূলকভাবে অনেক বড় ক্ষতি হবে, যেটা আমরা পোষাতে পারবো না। যারা ডক্টর মুস্তাক যেগুলো বললেন, ভেরি স্ট্রং বক্তব্য, আমি সম্মান করি, বাট ইট ইজ নট এ ম্যাটার অফ অ্যাঙ্গার অথবা আবেগ, ইট ইজ এ ঠান্ডা মাথায় ভয়ে ভয়ে এই ক্যালকুলেশনটা করে আমাদেরকে করতে হচ্ছে। আমরা বোধ হয় আমাদের জীবিকা থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারবো না। বড় একটা যদি স্টোর না খুলে মালিক, ফাইন, আমি অত বেশি কিছু দেখছি না, কিন্তু আমাদের খুদে খুদে ব্যবসায়ীরা মাথায় যে মানে টুকরি নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের একজন রিক্সা পুলার, সে রিক্সা নিয়ে বের হয়, আমাদের একটা ছোট চায়ের দোকান পাশে বসে কয়েকটা মাছ নিয়ে, কয়েকটা সবজি লাউ কুমড়া নিয়ে বাজারে আসে, তাকে আমাদের বাজারটা ম্যানেজ করতে হবে। বসার জায়গাটা দূরে, আমি আমার গ্রামে দেখেছি সুনামগঞ্জ অঞ্চলে, বাজার থেকে বের করে আমাদের প্রশাসন দোকানদারদের বাইরে নিয়ে আসছে ফুটবল মাঠে, হাই স্কুলের মাঠে, এবং এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব 50 হাত 60 হাত করে করে ভাগ করে করে দিয়েছে, নতুন নতুন তাদের দোকান করার সুযোগ করে দিয়েছে। সেটা গ্রামে সম্ভব হয়েছে, হয়তো ঢাকায় অতটা সম্ভব হবে না। জি মাননীয় মন্ত্রী, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আপনার কাছে আরেকবার আসবো, একটু জহিরুল ইসলাম লিটনের কাছে যেতে চাই, তিনিও চিকিৎসক। জহিরুল ইসলাম লিটন, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, তিনি আইডিসিআর উপদেষ্টা, আপনি নিশ্চয়ই খুব ভালো জানেন। মুশতাক ভাই আপনার মতোই বলছেন যে ঝুঁকির কথাগুলোই, কিন্তু তারপরেও প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, এই যে ঝুঁকি রয়েছে, এটি যেরকম একটি বিষয়, পাশাপাশি জীবন এবং জীবিকা দুটির মধ্যে সমন্বয় করতে হবে, এটিও একটি বিষয়। তো এই ক্ষেত্রে এই সমন্বয়ের কাজটা আমরা কিভাবে করতে পারি, চিকিৎসক হিসাবে আপনার পরামর্শ কি? জহিরুল ইসলাম লিটন। খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমাদের আসলে কি, আমাদের কিন্তু একটু এক্সাম্পল তাকালে আমরা কিন্তু বুঝতে পারি, দেখতে পারি, যেটা আমরা দেখেন স্পেনে অনেক বড় একটা ডিজাস্টার হয়ে গেছে, হ্যাঁ, এবং ইটালিতে, সেখানে কিন্তু তারাও কিন্তু সেই দুর্যোগ কাটিয়ে ওঠে, তারা কিন্তু লকডাউন থেকে কিন্তু গ্রাজুয়ালি বেরিয়ে আসছে, একদিনই কিন্তু বেরিয়ে আসে নাই। বলে নাই যে কালকে থেকে ইফতার হবে, কালকে থেকে মসজিদ করবে, কালকে থেকে সমস্ত হোটেল খুলে দিবে, আর ঈদের জন্য সবাই জামা কাপড় আর পাঞ্জাবি কিনতে বের হয়ে যাবে। তারা কিন্তু তা করে নাই। তারা বলেছে যে গ্রাজুয়ালি, তারা বলেছে যে হ্যাঁ, কিছু কাপড়ের দোকান খোলো, কিছু স্টেশনারিজ খোলো, কিছু কম্পিউটার আইটেমসের দোকান খোলো, বা কিছু কাগজ কলমের দোকান খোলো, কিন্তু কোনো খাবারের দোকান খুলতে কিন্তু কখনই তারা বলে নাই স্পেন ইতালিতে। এবং কোনো বারবার শপ এবং রেস্টুরেন্ট খুলতে নিষেধ করা আছে, স্ট্রেট বলা আছে যে কোনো বারবার শপ এবং রেস্টুরেন্ট খোলা যাবে না। আপনাকে এগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। পাশাপাশি আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক তার এই ওশেনের উল্টা দিকেই আমেরিকা কিন্তু, তারা কিন্তু লকডাউন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ট্রাম্প বলছে, হোয়াট ইজ গভর্নররা বলতেছে দিস ইজ ডিলিউশনাল ডিসিশন। আমেরিকা কিন্তু এই কথা বলছে। আবার আপনারা আরেকটা জিনিস দেখেন, পাশাপাশি আমাদের এই পাশের দেশে কেরালা কিন্তু, তারা কিন্তু লকডাউন থেকে বেরিয়ে এসে আবার রিকোয়ারেন্টাইনে গেছেন। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারা কেন রিকোয়ারেন্টাইনে গেলেন কেরালা, সেটাকে আমরা একবার ক্ষতি দেখেছি। কেন গেছেন কেরালা, কেন রিকোয়ারেন্টাইনে গেলেন? তারা খুঁজে বের করেছে, ট্রেস্ট করে দেখেছে যে একটা শ্রেণীর মধ্যে এখনো ইনফেকশনের রেট স্পাইক হাই, বা যেখানে যেখানে ইনফেকশন বেশি, যেই লেভেলের কর্মচারীগুলো, তারা তাদেরকে স্টুডেনিং করছে, তাদেরকে ফোকাস পয়েন্ট থেকে ধরে এনে আলাদা করছে, আলাদা করে তাদেরকে ট্রিট করছে, তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছে, আইসোলেশনে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু রিকোয়ারেন্টাইন হয়েছে। তারা কিন্তু ভয় পেয়েছে যে এটা আবার বাড়ছে এই জন্য। সো আমাদের কিন্তু সেই জিনিসটা ভাবতে হবে যে আমাদের আবার কিন্তু সেই জিনিসের মধ্যে যেতে হতে পারে। জি লিটন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটু মুশতাক ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। মুশতাক ভাই, আপনি এর আগের যে কথাগুলো বলেছেন, মন্ত্রী আপনার কথাগুলোকে যুক্তিসঙ্গত বলেই বলছেন। তার পাশাপাশি মন্ত্রী একটি বিষয় বলছেন, সেটি হচ্ছে যে একেবারে যারা নিম্নবিত্তের কিংবা একেবারে যারা দিন আনি দিন খান, সেই নিম্ন আয়ের মানুষজন, তাদের কথাও তিনি বলছেন, তাদের বিষয়গুলো তো ভাবতে হবে। তো সব কিছু বিবেচনায় নিয়ে
আপনার পরামর্শ কি, আসলে আমরা কিভাবে সেই জীবন এবং জীবিকার সমন্বয়টি করতে পারি? মুশতাক ভাই। দেখুন, আমি জানি না বড় বড় শপিং মল খুললে কিভাবে নিম্নবিত্তরা তারা তাদের কাজটা হবে। এখানে যেটা দরকার নিম্নবিত্তদের জন্য। না মুশতাক ভাই, বড় বড় শপিং মল খোলার ক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলছেন যে সেটি হচ্ছে তাদের সিদ্ধান্ত। কেউ যদি মনে করেন খুলবেন তাহলে খুলবে, কেউ যদি মনে করেন খুলবেন না তাহলে সরকার সেখানে তাদেরকে তো কোনো বাধ্য করবে না বা কোনো কিছু বলবে না। কিন্তু তিনি বলছেন যে, যেটা বলছি এটা, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যারা ঢাকা শহর বা গ্রামাঞ্চলে এই ঘনবসতি এলাকায় আছেন তাদের কাছে আমাদের সামাজিক সহায়তা এবং তাতে স্বাস্থ্য সহায়তার প্যাকেজ দিয়ে যাওয়া উচিত। আমরা ঢাকা শহর বা সারা বাংলাদেশে যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তাদের কাছে কিন্তু আমরা যাইনি, তাদের কাছে স্বাস্থ্য পরীক্ষা আমরা করিনি। তারা কেন লকডাউন মানতে পারছে না, তাদের সেই সমস্যাগুলো কিন্তু আমরা খতিয়ে দেখিনি। কাজেই সেই কাজটা যেতে হবে, কষ্টকর কাজ যদিও, আমাদেরকে অবশ্যই তাদের কাছে যেতে হবে প্যাকেজ নিয়ে, সামাজিক সহায়তা এবং স্বাস্থ্য সহায়তা। ঢাকা শহরে এরকম কতগুলো এলাকা আছে ঘনবসতি যেখানে শ্রমিকরা আসছেন কাজ করতে, নিম্ন আয়ের লোক, সেভাবে যদি যায়, যেটা একজন আমার উনি বলেছেন যে ডাক্তার সাহেব যে কেরালায় যেটা করেছে, কাজে সেই জায়গায় কিন্তু আমরা কোনো ব্যবস্থা নেইনি। তাদের মধ্যে যদি আমরা জরিপ করি, তাদের মধ্যে যদি আমরা সামাজিক সহায়তা দেই, তাদের স্বাস্থ্য সহায়তা দেই, তাহলে নিশ্চয়ই আমরা সংক্রমণটা অনেক কমিয়ে আনতে পারবো। আমার শুধু লকডাউন নয়, আমাদের পাশাপাশি সংক্রমণ কমিয়ে আনার জন্য আমাদেরকে তাদের চিহ্নিত করতে হবে কারা কারা এখনো রোগে ভুগছে, কারা সেই ঘনবসতি এলাকায় আছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা আইসোলেটলি চিকিৎসার ব্যবস্থা করব যেন তারা অন্যান্য সুস্থ ব্যক্তিদের মধ্যে সংক্রমণ ছড়াতে না পারে। জি মুশতাক ভাই, এটি বোঝা গেছে। আরেকটি বিষয় মুশতাক ভাই একটু জানতে চাই আপনার কাছে, আপনি যে সরকারের যে খাদ্য সহায়তা এবং কথা যেটি বলছেন, সরকার এরই মধ্যে যেটি বলছে যে তারা অনেক মানুষকে খাদ্য সহায়তা করছেন এবং আগামী 12ই মে 50 লাখ পরিবারকে নগদ 2,500 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার কথাও সরকার বলছেন। তো এই উদ্যোগগুলো কিন্তু সরকার নিচ্ছে, এটি কি আপনি বিবেচনায় নেবেন না? না, নিশ্চয়ই। কিন্তু ঘনবসতি এলাকায় গিয়ে যদি দেখা যায় সরকারের যে সাহায্য সেটা অপ্রতুল, এখানে যারা সচ্ছল ব্যক্তি আছেন যা তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। শুধু আমার মনে হয় সরকারের পক্ষে একা এই সবারকে এটা দেওয়া সম্ভব হবে না। কাজেই আমাদেরকে অন্যদেরকে যারা যেসব নাগরিক সচ্ছল আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এভাবে খুঁজে বের করে যদি আমরা যারা একদম সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে আমরা পাশে দাঁড়াই, তাহলে লকডাউনটা সফল হবে এবং যখন সংক্রমণটা কমে আসবে আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখব, তাহলে আমরা ধীরে ধীরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো। কিন্তু আমাদের হঠাৎ করে হুট করে তাদের কোনো দায় দায়িত্ব না নিয়ে আমি শপিং মল খুললেই কারখানা মানুষ কিন্তু এখান থেকে কোনো অ্যাডভান্টেজ পাবেন না, তাদের কাছে কোনো সামাজিক এবং স্বাস্থ্য সহায়তা যাবে না। আমাদের টার্গেটেড ইন্টারভেনশন করতে হবে, তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি আমরা আরো উন্নতি করতে পারবো। ঢালাও ভাবে কোনো কিছু করে সেটা হবে না। জি ধন্যবাদ মুশতাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করি। একটু আবারও যুক্ত হতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী, মুশতাক ভাইয়ের কথা আপনি শুনছিলেন, তিনি একটি বিষয় বলছেন যে সরকার যে সাহায্য করছে সেটি তিনি স্বীকার করছেন, পাশাপাশি এই ক্ষেত্রে সচ্ছল ব্যক্তি যারা আছেন তাদের কাছ থেকে সহায়তা নিয়ে যারা কম অসচ্ছল বা অপেক্ষাকৃত একটু আর্থিকভাবে দুর্বল তাদেরকে দেয়া যায় কিনা, এরকম পরিকল্পনার কথাও তিনি বলছেন। মাননীয় মন্ত্রী। জি অবশ্যই। বাধা কোথায়? আমরা তো এই দেশে অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করেন, যাকাত দেওয়ার একটা বিধানও আছে আমাদের ধর্মে খুব স্ট্রংলি, সেটা কেউ করে তো বাধা নেই। কিন্তু আমরা তো বাই অর্ডার না দিলে এটা করবো, এটা তো সম্ভব নয়। 16 কোটি 17 কোটি মানুষের দেশে মোটিভেশনের বক্তব্য রাখতে পারি, নেতৃত্ব আছে, কিন্তু করাটা তো ডিপেন্ড করবে আপনার হাতের উপরে। সেটা গায়ে জুড়ে আমরা কেউ করতে পারবো না। তিনি বলছেন টার্গেটেড ইন্টারভেনশন, ভেরি ইন্টারেস্টিং। আমরা বলছি টার্গেটেড রিল্যাক্সেশন, সেম থিং। ওই কথারই একটা অন্য পিঠ। আমরা তো বলি নাই যে বড় বড় স্টোর গুলো খুলবে, আমরা জানি স্টোরের বড় বড় স্টোর দিয়ে আমাদের না, আমাদের টার্গেটেড ইন্টারভেনশন হলো ও স্মল হোল্ডার্স। এমনিতেই স্বীকার করে নিতে হবে আমাদের ইকোনমির বৃহৎ অংশ টার্গেটেড স্মল হোল্ডার, কৃষিতে যারা আছেন নিয়োজিত,
1-2 বিঘার মালিক, তারা কিন্তু নট পার্ট অফ দ্য লকডাউন এট অল। তারা সব সময় সারা সময়ই লক ফ্রি ছিলেন। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যে কৃষির সঙ্গে যারা যুক্ত তারা লকডাউনের পার্ট নন, হয়তো তারা লকডাউনের আওতার বাইরে, কিন্তু তার যে উৎপাদিত পণ্যটি সেটি বিপণন করতে গেলে কিন্তু লকডাউনের একটি ইফেক্ট কিন্তু তার উপর পড়ছেই পরোক্ষভাবে হলেও। এক্স্যাক্টলি, তাহলে আবার আসছেন আমরা তাদের পরিশ্রমের ফলে, এবং যেহেতু তারা লকডাউনের সরাসরি পেইনফুল সিচুয়েশনে ছিলেন না, তারা ভালো ফসল উৎপাদন করেছেন এবং আমরা ফসলটা গড়ে তুলতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে এই ফসলটাতে লাউ কুমড়া বা চাল ডাল যেগুলো উৎপন্ন হলো, এটাকে তো বাজারে ঢুকে ঘুরাতে হবে, সে গড়ে নিয়ে বসে থাকবে না। আমরা আবার টার্গেটেড ইন্টারভেনশন, বাজার দাম যেখানে ছিল 800 টাকা 700 টাকার মতো, সেখানে 1040 টাকা মধ্যে পার মন হিসাবে আমরা অলরেডি ঘোষণা দিয়েছি। সেইভাবে আমরা প্রকিউরও করছি, আমরা আনতেছি। এখানে আমরা এনে আমরা আমাদের গোদামে স্টোর করব। আমরা যাই বলি না কেন, এটা লং চেইন। আমরা যদি একটা পয়েন্টে হাত দেই পজিটিভলি, এইটা বার্তা অন্য পয়েন্টে যাবে, সেইটাই স্ট্র্যাটেজি। এবং দেখেন টার্গেটেড এগেইন, আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বিরাট পপুলেশনের একটা সেন্সিটিভ অংশ আমাদের, সেটা তো আমরা খুলি নাই। সেটা তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর পর্যন্ত, মনে হচ্ছে আপাতত তার মনে এটা বন্ধ রাখার পক্ষে তিনি মন্তব্য রেখেছেন যদি সিচুয়েশন ইমপ্রুভ না হয়। তো এটা বিশাল পপুলেশনের অংশ আমরা অলরেডি আমরা বাইরে নিয়ে গেলাম। আপনি যদি লকডাউনটা এনফোর্স করেন, অলরাইট বেরোলো না, কিন্তু গড়ে তো ক্রাউডেড, আপনি নিজে তো বললেন 1 রুমে 10 জন 12 জন আমরা থাকি, আমাদের জায়গা কোথায়? এমনকি ওয়ার্কার ফ্যামিলি ছাড়া নিম্ন আয়ের মানুষ যারা আছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তারা তো এক কামরা করে 2-3টা মানে বাচ্চা নিয়ে, মা বাবাকে নিয়ে অনেকে বসবাস করে। সেইটাকে হাউ আর ইউ গোইং টু অ্যাড্রেস ইট? সুতরাং শিফটিং করতে পারেন আপনি, হয়তো বাজার থেকে সমস্যাটাকে ঘরে ঢুকাতে পারবেন। সমস্যা হল বিদায়। এই জন্য আমরা বারবার বলছি, আমাদের যে সাংগঠনিক যে শক্তিগুলো আছে আমাদের, আপনাদের কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি, নিরাপত্তা কমিউনিটি, স্টুডেন্ট। জি মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ও প্রায় শেষের দিকে, আমাদেরকে সময় দিয়েছেন বলে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত ছিলেন ডাক্তার জহুরুল ইসলাম লিটন, তিনি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ছিলেন। তৌফিক এহসান, সিনিয়র সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, এবং মাঝপথে যুক্ত হয়েছিলেন ডাক্তার মুশতাক হোসেন, আইডি চেয়ারের উপদেষ্টা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।